হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু উড়ান পাঠশালা। আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে কমার্সের রিসোর্স স্টাডি বলে যে টপিকটা রয়েছে, রিসোর্স স্টাডির যে সাবজেক্টটা রয়েছে তার উপরে একটি টপিক আমি আজ বেছে নিয়েছি। যে টপিকটা হচ্ছে ম্যান অ্যান্ড ইজ এনভায়রনমেন্ট, ফিজিক্যাল অ্যান্ড নন ফিজিক্যাল ফ্যাক্টরস অফ এনভায়রনমেন্ট, এফেক্টস অফ এনভায়রনমেন্ট অন দ্য ইকোনমিক লাইফ অফ ম্যান। এর আগে আমরা অনেকগুলো ক্লাস করেছি, শুধু রিসোর্স স্টাডি নয়, আমরা ইকোনমিক্সের ওপর করেছি, ম্যাথমেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, অ্যাকাউন্টেন্সি, অডিটিং, এরকম বিভিন্ন জায়গার উপরে আমরা আলোচনা করেছিলাম। আশা করি তোমরা ক্লাসগুলো ফলো করছো এবং ক্লাসগুলো নিয়মিতভাবেই তোমরা যদি গো থ্রু করো তাহলে দেখবে 2025-এর যে আমাদের যে পরীক্ষাটা আসছে, আপকামিং পরীক্ষাটা, সেখানে কিন্তু অনেক প্রশ্ন ওখান থেকে কিন্তু তোমাদের কমন হিসেবে আসবে। কিন্তু এই সাবজেক্টে ইন ডিটেলস তোমাদের এটা পড়তে হবে, তাহলেই কিন্তু তোমরা সেই জায়গাগুলোকে অ্যাচিভ করতে পারবে। তাহলে আমাদের আজকে রিসোর্স স্টাডি, আমরা আজ এটা 3 নম্বর পার্ট, এটা তার এই টপিকটার উপরে আজকে আমাদের আলোচনা রয়েছে। দেখো, প্রথমে যেটা হচ্ছে যে রিসোর্স বা সম্পদ কাকে বলে। আমরা এই সাবজেক্ট পড়ে এসেছি ক্লাস 2 লেভেলে, এটার নাম ছিল ইকোনমিক জিওগ্রাফি, এবং পরবর্তীকালে সবাই হয়তো নয়, তবে কেউ কেউ হয়তো ওটাও পড়েছে, রিসোর্স স্টাডি বা সম্পদ সমীক্ষা, সেটা গ্র্যাজুয়েশন লেভেলে এই পেপারটা আমাদের ছিল। এখন রিসোর্স বলতে কি বোঝায়, সম্পদ কাকে বলে? সম্পদ মানে কোনো একটা, যে কোনো জিনিস বা কোনো একটা দ্রব্য বা বস্তুকে কিন্তু কখনোই সম্পদ বলে না। সম্পদ হচ্ছে যে সেই দ্রব্য বা সেই বস্তুটির যে কার্যকারিতা, সেটাকে সাধারণত সম্পদ বলতে বোঝানো হয়। ঠিক আছে? অর্থাৎ এই যে পেন, এই পেনটা কিন্তু রিসোর্স নয়, পেনটা দিয়ে লিখে এটা দিয়ে যে আমাদের প্রয়োজন পূরণ হচ্ছে, এটাই এই পেনটারই হচ্ছে এই যে কার্যকারিতাটা, সেটাই হচ্ছে তখন হচ্ছে রিসোর্স। যে কোনো জিনিসের তাই, সেটা কয়লা হতে পারে, সেটা পেট্রোলিয়াম হতে পারে, যে কোনো জিনিস হতে পারে, সেটা কিন্তু জাস্ট ওটা একটা অবজেক্ট, কিন্তু যখন তার যে ফাংশনেবিলিটি যেটা, সেটাই হচ্ছে রিসোর্স। দেখো এখানে বলা আছে, দ্য ওয়ার্ড রিসোর্স মিনস দ্য ওয়ার্ড রিসোর্স মিনস, রিসোর্স কাকে বলছে না, রিসোর্স বলছে যে সামথিং অফ ভ্যালু অর ইউজফুলনেস। ঠিক আছে? অর্থাৎ কোনো একটা জিনিসের যে ব্যবহারযোগ্যতা বা তার যেটা মূল্য, যেটা, সেটাকে আমরা সম্পদ বলছি। অর্থাৎ সেই দ্রব্যটি যে প্রয়োজন আমাদের মেটাচ্ছে, যে চাহিদা আমাদের পূরণ করছে, সেটাই হচ্ছে সম্পদ। তাহলে দ্রব্য আর সম্পদের মধ্যে তফাৎ হচ্ছে, দ্রব্য হচ্ছে গুডস আর সম্পদ হচ্ছে রিসোর্স। সেই দ্রব্যের কার্যকারিতাটাকে আমরা বলছি সম্পদ। তাহলে রিসোর্স ডাজ নট রেফার টু এ থিং or a substance but to a function which a thing or substance but to a function which a thing or substance may perform, or to an operation in which it may take part, namely the function or operation of attaining a given end such as satisfying a want. তাহলে কোনো একটা প্রোডাক্টকে বা কোনো একটা সাবস্টেন্সকে কখনোই রিসোর্স বলতে বোঝানো হয় না, এটা কিন্তু খেয়াল রাখবে। রিসোর্স বলছে যে কোনো একটা থিং বা কোনো একটা সাবস্টেন্স, তার যে ফাংশন, অর্থাৎ যে কাজের মাধ্যমে সেই দ্রব্য বা বস্তুটি আমাদের চাহিদা মেটাচ্ছে, আমাদেরকে ওয়ান্ট স্যাটিসফাই করছে, সেটাকেই আমরা রিসোর্স স্টাডিতে রিসোর্স বলতে বুঝি। দেখো, এবার হচ্ছে যে হোয়াট ইজ এনভায়রনমেন্ট। তাহলে রিসোর্স কাকে বলে সেটা আমরা জানলাম, এবং যে সাবজেক্টে সেটা নিয়ে আলোচনা হয় সেটাকে বলা হচ্ছে রিসোর্স স্টাডি, সম্পদ সমীক্ষা বাংলায় বলা হয়। এখন প্রশ্ন হচ্ছে যে পরিবেশ বলতে আমরা কি বুঝবো, হোয়াট ইজ এনভায়রনমেন্ট। পরিবেশ তো আমরা প্রায় কথাটা বলি, কিন্তু আমাদের অর্থনৈতিক ভূগোলের দিক থেকে বা সম্পদ সমীক্ষার দিক থেকে এই পরিবেশ কথাটির অর্থ কি, এবং এই পরিবেশ কত ধরনের হয়। দেখো, প্রথমে আগে এনভায়রনমেন্টের ডেফিনেশন বলছে, দ্য সার্কামস্ট্যান্সেস, অবজেক্টস অর কন্ডিশনস বাই হুইচ ম্যান ইজ সারাউন্ডেড ইজ কল্ড এনভায়রনমেন্ট। আমরা মানুষ যে পরিস্থিতি, যে পরিবেশ বা যে সমস্ত বস্তু বা অবস্থার মধ্যে আমরা পরিবেষ্টিত রয়েছি, সেটাই হচ্ছে পরিবেশ। কি বললাম? হিউম্যান বিইংস
বা আমরা সাধারণ মানুষরা যে পরিস্থিতির মধ্যে বা যে সমস্ত দ্রব্য বস্তু বা যে অবস্থার মধ্যে দিয়ে আমরা পরিবেষ্টিত আছি বা আমাদের ঘিরে রয়েছে, যার মধ্যে আমরা বসবাস করছি, অবস্থান করছি, সেটাই হচ্ছে আমাদের পরিবেশ। ইট ইজ নাথিং বাট দ্য কমপ্লেক্স অফ physical, chemical and biotic factors like climate, soil, etc. তাহলে আমাদের প্রাকৃতিক বলো, রাসায়নিক বলো এবং যে সমস্ত জৈব উপাদানগুলো রয়েছে, যেমন পরিবেশ, মৃত্তিকা, এই সমস্ত যে সমস্ত জিনিসগুলো রয়েছে, এগুলি হচ্ছে এনভায়রনমেন্ট, যার মধ্যে আমরা রয়েছি। ঠিক আছে? তাহলে এনভায়রনমেন্ট ইজ নাথিং বাট দ্য কমপ্লেক্স অফ ফিজিক্যাল, কেমিক্যাল, বায়োটিক ফ্যাক্টরস। তাহলে যে সমস্ত আমরা প্রাকৃতিক পরিবেশের মধ্যে রয়েছি, রাসায়নিক পরিবেশের মধ্যে রয়েছি, যে সমস্ত জৈব উপাদানগুলো আমাদের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত বা জড়িত রয়েছে, সেগুলোকেই বলা হচ্ছে এনভায়রনমেন্ট। তাহলে ক্লাইমেট হতে পারে, সয়েল হতে পারে, অ্যান্ড দ্য এগ্রিগেট অফ, এটা তো গেলে একটা দিক। আর একটা দিক হচ্ছে কোনটা না, অ্যান্ড দ্য এগ্রিগেট অফ সোশ্যাল অ্যান্ড কালচারাল কন্ডিশনস দ্যাট ইনফ্লুয়েন্স দ্য লাইফ অফ অ্যান ইন্ডিভিজুয়াল অর কমিউনিটি। কোনো একজন ব্যক্তি সাধারণ বা কোনো একটা সম্প্রদায় তারা যে সামাজিক এবং সাংস্কৃতিক পরিবেশের মধ্যে দিয়ে তারা প্রভাবিত, তাদের জীবনযাপন যে অবস্থার মধ্যে দিয়ে প্রভাবিত রয়েছে, সামাজিক এবং সাংস্কৃতিক পরিবেশের মধ্যে দিয়ে যে যা তাদের উপর প্রভাব বিস্তার করছে, আমরা এনভায়রনমেন্ট বলতে সেটাকেও বুঝি। অর্থাৎ এনভায়রনমেন্ট মানে শুধুই যে ন্যাচারাল এনভায়রনমেন্ট তা নয়, ন্যাচারাল এনভায়রনমেন্টও হতে পারে, আবার কালচারাল এনভায়রনমেন্টও হতে পারে। অর্থাৎ প্রাকৃতিক পরিবেশও হতে পারে এবং সেটা সাংস্কৃতিক পরিবেশও হতে পারে। দুটোকে মিলেই একত্রে আমরা বলি পরিবেশ। তাহলে আরেকবার দেখে নেওয়া যাক। এনভায়রনমেন্ট ইজ নাথিং বাট দ্য কমপ্লেক্স অফ ফিজিক্যাল, কেমিক্যাল অ্যান্ড বায়োটিক ফ্যাক্টরস লাইক ক্লাইমেট, সয়েল, এটসেট্রা, অ্যান্ড the aggregate of social and cultural conditions that influence the life of an individual or community. তাহলে পরিবেশের আমরা এখান থেকে ডেফিনেশন থেকে জানতে পারছি, সেটা কিন্তু সাধারণ ব্যক্তি বা কোনো একটা সম্প্রদায়, কোনো একটা সমষ্টিগত মানুষের উপরে সবসময় কিন্তু প্রভাব বিস্তার করে। তার সামাজিক দিক, তার সাংস্কৃতিক দিক, তার একটা সমষ্টিগত প্রভাব কিন্তু রয়েছে কার উপরে না, তার এটা রয়েছে আমাদের পরিবেশের উপরে। পরিবেশ দু রকমের হয়। কি কি? এনভায়রনমেন্ট ইজ অফ টু টাইপস। একটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, ফিজিক্যাল এনভায়রনমেন্ট, বা যেটাকে আমরা ন্যাচারাল এনভায়রনমেন্ট বলতে পারি, অ্যান্ড আরেকটা হচ্ছে নন ফিজিক্যাল এনভায়রনমেন্ট। নন ফিজিক্যাল এনভায়রনমেন্টেরই আর একটা নাম হচ্ছে কালচারাল এনভায়রনমেন্ট। অর্থাৎ একটা হচ্ছে আমাদের প্রাকৃতিক পরিবেশ, অর্থাৎ প্রকৃতির মধ্যে, আর একটা হচ্ছে সংস্কৃতির মধ্যে। তাহলে প্রাকৃতিক আর একটা সাংস্কৃতিক এনভায়রনমেন্ট দু রকমের। এখন প্রাকৃতিক পরিবেশ বলতে কি বোঝায়? হোয়াট ডু ইউ মিন বাই ফিজিক্যাল এনভায়রনমেন্ট? হ্যাঁ, বা এই প্রাকৃতিক পরিবেশের মধ্যে কি কি উপাদান যুক্ত থাকে? হোয়াট আর ইটস ফ্যাক্টরস অর এলিমেন্টস? আগে জানি আমরা যে ফিজিক্যাল এনভায়রনমেন্টের মধ্যে আমরা কাকে আমরা বলবো বা বলতে কি বোঝায়। দ্য এলিমেন্টস অফ এনভায়রনমেন্ট which are available and developed from the nature are called physical environment. অর্থাৎ পরিবেশের যে সমস্ত উপাদানগুলো খুব যেগুলো সহজে এগুলো আমরা পাই এবার সেগুলোকে নেচার থেকে ডেভেলপ করা হয়, তাকে বলছে ফিজিক্যাল এনভায়রনমেন্ট, বাংলায় বলছে প্রাকৃতিক পরিবেশ। তাহলে প্রকৃতির মধ্য থেকে যে সমস্ত আমরা উপকরণগুলো পাচ্ছি সেগুলোকেই বা সেই উপকরণগুলোকে আমরা ক্রমাগত যখন আরো বেশি উন্নত করছি সেগুলোকেই বলা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। ম্যান ক্যানট ক্রিয়েট, সবচেয়ে বড় জিনিস এটাই যে মানুষ কিন্তু এই প্রাকৃতিক পরিবেশ কখনোই নিজে হাতে তৈরি করতে পারে না, নিজের ক্ষমতায় কিন্তু কখনোই এটা কিন্তু করতে পারে না। প্রকৃতিতে এটা আপনা হতে পাওয়া যায়, প্রকৃতির মাধ্যমে এটা সৃষ্ট, সেই কারণে এটাকে বলা হয় প্রাকৃতিক পরিবেশ। ম্যান ক্যানট ক্রিয়েট দোজ এনভায়রনমেন্ট আউট অফ ইটস ওন পাওয়ার। নিজের ক্ষমতায় কখনোই কোনো লোক, কোনো ব্যক্তি এই ধরনের পরিবেশ কিন্তু কখনোই তৈরি করতে পারবে না। ফিজিক্যাল এনভায়রনমেন্ট হ্যাজ টু কম্পোনেন্টস। প্রাকৃতিক পরিবেশের আবার দুটো কিন্তু কি রয়েছে, কম্পোনেন্ট রয়েছে, দুটো তার পার্ট রয়েছে। এই দুটো পার্ট কি কি, দুটো অংশ কি কি?
একটা হচ্ছে জৈব পরিবেশ, বায়োটিক এনভায়রনমেন্ট, আরেকটা কি, আরেকটা হচ্ছে অজৈব পরিবেশ, অ্যাবায়োটিক এনভায়রনমেন্ট। আচ্ছা, ফিজিক্যাল এনভায়রনমেন্ট বা প্রাকৃতিক পরিবেশের উপাদান কোনগুলো? দ্য এলিমেন্টস অফ ফিজিক্যাল এনভায়রনমেন্ট আর, একটা হচ্ছে জিওগ্রাফিক্যাল লোকেশন অর্থাৎ ভৌগোলিক অবস্থান, ক্লাইমেট জলবায়ু, ন্যাচারাল ফরেস্ট্রি প্রাকৃতিক বনসৃজন, সয়েল বা মৃত্তিকা ওয়াটার রিসোর্স জলসম্পদ, মিনারেল রিসোর্স প্রাকৃতিক সম্পদ, কোস্টাল লাইন উপকূল রেখা। তাহলে এগুলো সবই কিন্তু পড়ছে কার মধ্যে? না, এগুলো হচ্ছে প্রাকৃতিক পরিবেশের মধ্যে। জিওগ্রাফিক্যাল লোকেশন, ক্লাইমেট, ন্যাচারাল ফরেস্ট্রি, সয়েল, ওয়াটার রিসোর্স, মিনারেল রিসোর্স, কোস্টাল লাইন, সবটাই হচ্ছে ফিজিক্যাল এনভায়রনমেন্ট। বাধা বলতে কি বোঝায়? হোয়াট ইজ রেজিস্ট্যান্স? আর নিরপেক্ষ উপাদান, ইংলিশে বলে নিউট্রাল স্টাফ। সম্পদের বা সম্পদ সমীক্ষায় এই বিষয়টার মধ্যে নিরপেক্ষ উপাদান বলতে কি বোঝায়, এই প্রশ্ন কিন্তু অনেক সময় পরীক্ষায় আমাদের থাকে। রেজিস্ট্যান্স কথাটা হচ্ছে রিসোর্স কথাটা ঠিক উল্টো। রেজিস্ট্যান্স ইজ অপোজিট টু দ্যাট অফ রিসোর্স। সম্পদ আর হচ্ছে সম্পদের বাধা, দুটো ঠিক উল্টো। ইট ইজ ডিসফাংশনাল ইন রিলেশন টু হিউম্যান ডিমান্ড। ঠিক আছে, তাহলে মানব সম্পদের বা মানব চাহিদা সম্পর্কিত বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে এটা কিন্তু যথেষ্টভাবে কার্যকরী নয়। ইট হ্যাজ নেগেটিভ ফাংশনাবিলিটি অ্যান্ড ইট হিন্ডার্স দ্য রিসোর্স ডেভেলপমেন্ট প্রসেস। তার মানে কি না, এই রেজিস্ট্যান্স শব্দটার মধ্যে কোনো একটা নেগেটিভ ফাংশনাবিলিটি আছে। বাধা তো নেগেটিভ বটে। অ্যান্ড এটা কি করে না, ইট হিন্ডার্স দ্য রিসোর্স ডেভেলপমেন্ট প্রসেস, সম্পদ উন্নয়নের প্রক্রিয়াকে এটা প্রতিহত করে, এটা বাধা দেয়। যেমন উদাহরণ হিসেবে বলা হয়েছে ফ্লাড, ইলিটারেসি, ওয়ার, রিলিজিয়াস সুপারস্টিশনস এটসেট্রা। সাংস্কৃতিক বাধা তো এগুলো, অর্থাৎ বন্যা বলো বা নিরক্ষরতা বলো, যুদ্ধ বলো বা কোনো ধর্মীয় কোনো কুসংস্কার, এগুলো কি হয় আমাদের মানব সম্পদের বিভিন্ন চাহিদার ক্ষেত্রে সম্পদ উন্নয়নের বাধা সৃষ্টি করে। নিউট্রাল স্টাফ, যেটাকে বাংলায় বলে যে নিরপেক্ষ উপাদান, বলতে কি বোঝায়? দেখো, নিউট্রাল স্টাফ ইজ নাইদার ফাংশনাল অর ডিসফাংশনাল ইন রিলেশন টু হিউম্যান নিডস। অর্থাৎ মানুষের চাহিদার ক্ষেত্রে যেগুলো কিন্তু কোনো কাজ বা অকাজ কোনোটাই ঠিক কোনোভাবে সেভাবে কাজ করে না, অর্থাৎ কোনো প্রয়োজনও লাগে না, আবার যে প্রয়োজন তাও নয়, এরকম ধরনের একটা তার মানে মাঝামাঝি ভূমিকা একটা থাকে, নিরপেক্ষ ভূমিকা পালন করে। সেই জন্য এটাকে আমরা বলি নিরপেক্ষ উপাদান বলি। যেমন এই ধরনের নিরপেক্ষ সম্পদ বা নিরপেক্ষ উপাদান কি আছে, উদাহরণ হিসেবে বলছে পেট্রোলিয়াম হ্যাড বিন এ নিউট্রাল স্টাফ বিফোর ইটস ইউটিলাইজেশন স্টার্টেড। অর্থাৎ যতদিন পর্যন্ত না পেট্রোলিয়ামকে ভূগর্ভস্থ মানে জায়গা থেকে যেখানে যতক্ষণ অব্দি না ওটাকে উত্তোলন করা হয়েছে, যতদিন আমরা জানতাম না তার ব্যবহার বা তার উৎপাদন পদ্ধতি, ঠিক আছে, ততদিন অবধি এটা কিন্তু ছিল আমাদের কাছে একটা নিরপেক্ষ উপাদান বা নিউট্রাল স্টাফ। কিন্তু যখন থেকে এটার আমরা ব্যবহার আমরা জানলাম বা শিখলাম, তখন থেকে কিন্তু এটা হয়ে উঠলো আমাদের কাছে রিসোর্স। অর্থাৎ এই যে ধরো উৎপাদন পদ্ধতি না জানা, তার ব্যবহার বা প্রয়োগ না করতে জানা, এটাই আমাদের কাছে কিন্তু একটা রেজিস্ট্যান্স। অর্থাৎ রেজিস্ট্যান্স কথাটাই হচ্ছে তোমার কিন্তু বাধা। সেই বাধা কথাটা কিন্তু সম্পদের ঠিক বিপরীত অর্থে ব্যবহৃত হয়। এরপরে আমরা দেখছি যে নন ফিজিক্যাল মানে যেটাকে অপ্রাকৃতিক বলা হয় বা সাংস্কৃতিক পরিবেশ বলতে কি বোঝায়। হোয়াট ইজ নন ফিজিক্যাল এনভায়রনমেন্ট বা কালচারাল এনভায়রনমেন্ট? কালচারাল এনভায়রনমেন্ট বা সাংস্কৃতিক পরিবেশ নাথিং বাট দ্য কোয়ালিটি ইন এ পার্সন। ঠিক আছে, সাংস্কৃতিক পরিবেশ হচ্ছে কাকে আমরা বলবো? সাংস্কৃতিক পরিবেশ বলছি যে কোনো একটা লোকের যে গুণাগুণ রয়েছে অথবা কোনো একটা সোসাইটির যে কোয়ালিটি যেটা রয়েছে
সেটাকেই সাধারণত কালচারাল এনভায়রনমেন্ট বলে। এখন কোনো ব্যক্তি বা কোনো সমাজের যে গুণাগুণগুলো, যে কোয়ালিটিগুলো অ্যারাইজ করে, কার মাধ্যমে করে এটা? না, এগুলো করে অ্যাকচুয়ালি নলেজ, এক্সপিরিয়েন্স, এডুকেশন অ্যান্ড পারসেপশন। ঠিক আছে? অর্থাৎ জ্ঞান, আমাদের যে অভিজ্ঞতা, শিক্ষা বা এই সে সমস্ত যে বিষয়গুলো, এর উপরে কিন্তু কালচারাল এনভায়রনমেন্ট কিন্তু ভীষণভাবে ডিপেন্ড করে। দ্য কালচারাল এনভায়রনমেন্ট চেঞ্জেস অর কনভার্টস দ্য ডিফারেন্ট ন্যাচারাল এলিমেন্টস ফর দ্য ক্রিয়েশন অফ রিসোর্স। সম্পদ সৃষ্টির ক্ষেত্রে যে বিভিন্ন প্রাকৃতিক উপাদানগুলো রয়েছে, কালচারাল এনভায়রনমেন্ট কি করে? যেগুলো সাংস্কৃতিক পরিবেশ, সেগুলোকে পরিবর্তন করে। ঠিক আছে? প্রাকৃতিক উপাদানগুলোকে, সেগুলোকে আমরা কি করি? রূপান্তর করি বা সেগুলোকে পরিবর্তন করি। কার মাধ্যমে করি? বিভিন্ন সংস্কৃতির মাধ্যমে আমরা করি। সংস্কৃতি বলতে কোনটাকে বোঝাচ্ছে? না, জ্ঞান, দক্ষতা, শিক্ষা, অভিজ্ঞতা ইত্যাদি। তাহলে এর মাধ্যমে আমরা বিভিন্ন সম্পদগুলোকে আমাদের ব্যবহারের ক্ষেত্রে সেগুলোকে আরো বেশি করে সেগুলোকে কাজে লাগাই, এবং সেগুলোকে আরো বেশি করে কি করা হয়? না, রিসোর্স ডেভেলপমেন্ট করা হয়, এবং তার মাধ্যমেই তৈরি হয় কালচারাল এনভায়রনমেন্ট। ঠিক আছে? এলিমেন্টস আর, এবার এই এলিমেন্টগুলো কি কি দেখে নেওয়া যাক। আগেই বলা হয়েছে নলেজ, এডুকেশন, স্কিল, ট্যালেন্টস, অ্যাটিটিউডস অফ হিউম্যান বিইংস, সোশ্যাল কাস্টমস, social and religious practices, tradition, political situation, population and density of population, etc. দেখো, অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো ঠিক প্রাকৃতিকভাবে আমরা পাই না। এগুলো কিন্তু মানুষের জ্ঞান বলো, শিক্ষা, দক্ষতা বা তার যে বুদ্ধিমত্তা, হ্যাঁ, বা মানবিক যে দৃষ্টিভঙ্গি, সামাজিক নানারকম প্রথা, সামাজিক এবং ধর্মীয় নানারকম যে আমাদের আচরণ বা ঐতিহ্য, রাজনৈতিক অবস্থা, আমাদের জনসংখ্যা এবং হচ্ছে জনঘনত্ব, এই সবগুলোই হচ্ছে আমাদের এলিমেন্টস। কিসের এলিমেন্ট এগুলো? না, এগুলি হচ্ছে আমাদের কালচারাল এলিমেন্টস অফ কালচারাল এনভায়রনমেন্ট হলো। অর্থাৎ সাংস্কৃতিক পরিবেশের উপাদান কি কি যখন আমাদের প্রশ্ন দেবে, তখন কিন্তু আমরা এই এলিমেন্টগুলো আমরা বলতে পারি। বা ধরো 3-4টা অপশন দিয়ে দেবে, দিয়ে বলবে হয়তো কোনটা সাংস্কৃতিক পরিবেশের উপাদান নয়, তাহলে এই 3টে হয়তো এখান থেকে দিল, আর একটা হয়তো কোনো প্রাকৃতিক পরিবেশ থেকে একটা এলিমেন্ট তুলে দিল, তাহলে কোনটা নয় বললে সেটাই উত্তর হবে। এর পরেরটায় আমরা আসি, বলছে যে হোয়াট ডু ইউ মিন বাই রিভলভিং ফান্ড রিসোর্স। আচ্ছা, আর ন্যাচারাল ফান্ড রিসোর্স। ফান্ড রিসোর্সকে বাংলায় কি বলে? সঞ্চিত সম্পদ। আর রিভলভিং ফান্ড রিসোর্স কি বলে? আবর্তনশীল সঞ্চিত সম্পদ। ফান্ড রিসোর্স হচ্ছে যে সম্পদগুলো একবারের জন্যই হয়তো তৈরি হয়েছে, মানে যেগুলোর পরিমাণ সীমিত, যেগুলো একবার হয়তো ব্যবহার করে নিলেই, উত্তোলন করলেই বা তার ইউটিলাইজেশনের ফলে হয়তো অচিরেই সেটা শেষ হয়ে যায়, তাকে হয়তো কোনোভাবেই আর পূরণ করা যায় না, সেগুলোকে আমরা বলছি ফান্ড রিসোর্স। কয়লা হতে পারে, পেট্রোলিয়াম হতে পারে ইত্যাদি। আর যেগুলো হচ্ছে রিভলভিং রিসোর্স, রিভলভিং রিসোর্স হচ্ছে কোনগুলো? আবর্তনশীল সম্পদ। যেসব সম্পদ একবার হয়তো আমরা ব্যবহার করলেও পুনরায় সেখানে হয়তো আবার সেটা ফিরে আসতে পারে। যেমন আমরা যে বাতাস থেকে যে বিদ্যুৎ উৎপাদন করি, তাহলে যতই আমরা বাতাসকে ব্যবহার করি না কেন, সেই বাতাস কিন্তু পর্যাপ্ত পরিমাণে আছে, কাজেই এটা কোনোদিনই শেষ হওয়ার নয়, তাহলে আমরা রিভলভিং রিসোর্স বলতে পারি। বা জল সম্পদ থেকে যে বিদ্যুৎ তৈরি হয়, তাহলে সেখানেও সেটা কখনোই শেষ হওয়ার নয়, সেটা কিন্তু যেটা আমরা কয়লা থেকে যে তাপবিদ্যুৎ তৈরি করি, সেটা কিন্তু অবশ্যই ফান্ড রিসোর্সের মধ্যে পড়ছে। দেখো, এখানে রিভলভিং ফান্ড রিসোর্স, আবর্তনশীল যে সঞ্চিত সম্পদ, তার ডেফিনেশন বলছে ফান্ড রিসোর্সেস আর এক্সস্টিভ। একটু আগে যে কথাটা বললাম, অর্থাৎ সঞ্চিত সম্পদ সবসময় কি হয়, যে সেটা ক্ষয়প্রাপ্ত হয়, সেটা খুব অচিরেই শেষ হয়ে যায়। বাট সামটাইমস প্রোডাক্টস অফ ফান্ড রিসোর্সেস ক্যান বি রিসাইকেলড। কিছু কিছু ক্ষেত্রে এই ধরনের সঞ্চিত সম্পদ যেগুলো রয়েছে, সেগুলোকে আবার আবর্তনযোগ্য করা যায় বা আবর্তনশীল হিসেবে তৈরি করা যায়।
আবর্তনশীল হয়। দেন ইট ইজ কল্ড এ রিভলভিং ফান্ড রিসোর্স। তাহলে কি বললো এখানে? প্রথমেই বললো যে ফান্ড রিসোর্স যেগুলো হবে, যেগুলো সঞ্চিত সম্পদ, সেগুলো কিন্তু অচিরেই শেষ হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়। কিন্তু কতগুলো এরকম আছে সঞ্চিত সম্পদ যেগুলোকে নাকি পুনরায় আবার ফিরিয়ে আনা যায়, তাদেরকেই বলা হচ্ছে আবর্তনযোগ্য সঞ্চিত সম্পদ। উদাহরণ কি হবে? উদাহরণ বলছে আয়রন স্ক্র্যাপস ক্যান বি ইউজড অ্যাজ এ সাবস্টিটিউট ফর আয়রন ওর। অর্থাৎ যেগুলো লোহার যে সমস্ত স্ক্র্যাপগুলো, সেগুলোকে লৌহ আকরিকের পরিবর্ত হিসেবে ব্যবহার করা যেতে পারে। ঠিক আছে, তাহলে সেটাকে আমরা তখন কি বলবো? রিভলভিং ফান্ড রিসোর্স বলবো। আর রিনিউয়েবল ন্যাচারাল রিসোর্স, অর্থাৎ কিছু প্রাকৃতিক সম্পদ রয়েছে যা নাকি পুনরায় আবর্তনযোগ্য, আবার সেটাকে আবার ফিরিয়ে আনা যেতে পারে। ন্যাচারাল রিসোর্সটা কখনোই হয়তো এক্সস্টেড হয় না। When the supply of a natural resource maintains its continuity through the process of renewability, it is known as renewable natural resource. খুব সহজ, অর্থাৎ যেগুলো পুনর্নবীকরণযোগ্য প্রাকৃতিক সম্পদ বলতে কাদের বোঝাচ্ছে? যখন আমরা দেখছি কোনো একটা প্রাকৃতিক সম্পদের যোগান, সেটা কি মেনটেন করছে? না এর কন্টিনিউটি মেনটেন করছে। কার মাধ্যমে? না রিনিউয়েবিলিটির মাধ্যমে। অর্থাৎ আবার এটা পুনরাবর্তনের প্রক্রিয়ার মাধ্যমে যখন এটার কন্টিনিউটি মেনটেন করছে, সেটাকেই বলা হচ্ছে যে রিনিউয়েবল ন্যাচারাল রিসোর্স, অর্থাৎ আবর্তনযোগ্য প্রাকৃতিক সম্পদ। উদাহরণ হিসেবে কি বলতে পারি আমরা? উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে রানিং ওয়াটার, ফরেস্ট, ফিশ এটসেট্রা। অর্থাৎ প্রবহমান যে জলের ধারা বা অরণ্য, মাছ, ঠিক আছে, এদেরকে আমরা বলি রিনিউয়েবল ন্যাচারাল রিসোর্স। কারণ এগুলো কিন্তু যতই আমরা ইউজ করি না কেন, এই যে প্রাকৃতিক সম্পদগুলো আবার পরবর্তীকালে ফিরে ফিরে আসে। হয়তো সময় লাগে, ইট টেক সাম টাইম, কিন্তু এগুলো আবার পরবর্তীকালে পুনরায় আবার পূরণ হয়ে যায়। সেই জন্যই এদেরকে বলা হচ্ছে রিনিউয়েবল ন্যাচারাল রিসোর্স। তাহলে আমরা কতগুলো জিনিস আমরা জানলাম আমাদের এই টপিকটার মধ্যে। এবারে চলে আসি যে হোয়াট আর দ্য এফেক্টস অফ রিভার আপন দ্য ইকোনমিক লাইফ অফ এ ম্যান। নদী একটা প্রাকৃতিক সম্পদ তো বটেই, নদী থেকে আমরা বিভিন্ন ধরনের তার সম্পদ আমরা পাই। আচ্ছা, কিন্তু মানুষের অর্থনৈতিক জীবনে এই নদীর প্রভাব কি কি? দ্য ইম্পর্টেন্স অফ রিভার্স in the development of human civilization is immense. আমরা ইতিহাস ভূগোলের ছোট থেকে এগুলো পড়ে এসেছি, আমরা জানিও যে নদীর গুরুত্ব কিন্তু মানব জীবনের ক্ষেত্রে, মানব সভ্যতার উন্নয়নের ক্ষেত্রে অসীম। Rivers and water resources are used for transportation, irrigation, fishery, hydel power, used for certain industries like iron and steel, chemical, paper, etc. বিভিন্ন দেশে বিদেশে মানব সভ্যতাও গড়ে উঠেছে নদীর ধারে, এগুলো আমরা জেনেছি অতীতে। এবং তার পেছনে অনেক কারণ রয়েছে, কারণ যেগুলো আমাদের জলসম্পদ বা যে নদীগুলো রয়েছে সেগুলো মূলত ব্যবহার হয় পরিবহনের জন্য, সেচের কাজে, মাছ চাষের ক্ষেত্রে, বা মৎস্য সম্পদ, আমাদের জলবিদ্যুৎ, এবং কতগুলো শিল্প আছে যেখানে কিন্তু প্রচুর পরিমাণে জলের ব্যবহার আছে। যেমন হচ্ছে লৌহ ইস্পাত, বিভিন্ন রাসায়নিক শিল্পের ক্ষেত্রে, কাগজ শিল্পের ক্ষেত্রে, হ্যাঁ, এমনকি তাপবিদ্যুৎ কেন্দ্র গড়তেও প্রচুর পরিমাণে জলের প্রয়োজন হয়। কাজেই সাধারণভাবে দেখা যায় যেন তাপবিদ্যুৎ কেন্দ্র হোক বা কোনো লৌহ ইস্পাত কেন্দ্র হোক, কোনো বড় নদী বা কোনো জলাশয়ের পাশে এগুলো অবস্থিত হয়। কাজেই সেসব ক্ষেত্রে মানুষের অর্থনৈতিক জীবনে এই নদীর কিন্তু একটা অপরিসীম গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। হোয়াট আর দ্য রিসোর্স ক্রিয়েটিং ফ্যাক্টরস, অর্থাৎ সম্পদ সৃষ্টিকারী উপাদান কি কি? সম্পদ সৃষ্টিকারী উপাদান বলতে কাদের বোঝানো হয়? রিসোর্স ক্রিয়েটিং ফ্যাক্টরস কি কি? দেখো, একটা হচ্ছে ম্যান, একটা হচ্ছে নেচার, আর একটা হচ্ছে কালচার, আর দ্য থ্রি কম্পোনেন্টস অফ রিসোর্স ডেভেলপমেন্ট।
সম্পদ উন্নয়নের তিনটে জিনিসের বিশেষ প্রয়োজন: মানুষ, প্রকৃতি এবং সংস্কৃতি। তিনটেই লাগবে, তিনটের পরিবর্তে যদি একটাও না থাকে কিন্তু হবে না। ম্যান, নেচার, কালচার, এই তিনটে কম্পোনেন্ট নিয়েই কিন্তু সম্পদের উন্নয়ন ঘটে। নো রিসোর্স ক্যান বি ক্রিয়েটেড ইন দ্য অ্যাবসেন্স অফ দিস থ্রি কম্পোনেন্টস। একটু আগেই বলেছি, এই তিনটের মধ্যে যদি কোনো একটিও না থাকে তাহলে কিন্তু কোনোভাবেই কোনো সম্পদ গঠন করা বা সম্ভব নয়। Nature provides all the materials which are converted by man into resources with the help of culture. প্রকৃতি থেকে যে সমস্ত আমরা প্রাকৃতিক সম্পদ পাই, আমরা আমাদের সংস্কৃতির মাধ্যমে সেগুলোকে রূপান্তর করি, কনভার্ট করি, এবং সেগুলো আমাদের যে সংস্কৃতিকে ব্যবহার করে সেগুলোকে সম্পদ হিসেবে আমরা গড়ে তুলি এবং সেগুলো মনুষ্য ব্যবহারযোগ্য হিসেবে গড়ে ওঠে। তাহলে কি কি দরকার? ম্যান, নেচার, কালচার। মানুষ, প্রকৃতি এবং সংস্কৃতি, এই তিনটেই হচ্ছে সম্পদ উন্নয়নের খুব গুরুত্বপূর্ণ এলিমেন্ট, এবং এদের ছাড়া কোনোভাবেই কোনো রিসোর্স ক্রিয়েশন করা যায় না। প্রকৃতি থেকে যে প্রাকৃতিক সম্পদ আমরা যা পাই তাকে আমাদের সংস্কৃতিকে কাজে লাগিয়ে আমরা তার মাধ্যমে আমাদের মনুষ্য ব্যবহার উপযোগী বিভিন্ন ধরনের সম্পদ আমরা গড়ে তুলি। এরপরে কি বলছে দেখো, এখানে মাল্টিপল চয়েস কোয়েশ্চেনে চলে আসছি, কারণ যেটুকুনি আমরা জানলাম বা যা আমরা শিখলাম সেখান থেকে কি কি প্রশ্ন হতে পারে আমরা সেগুলো একটু দেখে নিই। ফার্স্ট কোয়েশ্চেন বলছে যে হোয়াট ইজ এ রিসোর্স। প্রথমেই আমরা এটা নিয়ে আলোচনা করেছি যে সম্পদ কি বা সম্পদ কাকে বলে। সম্পদ কোনো একটা দ্রব্যকে বোঝায় না, কোনো দ্রব্যের ব্যবহারের মাধ্যমে সেটার যে কার্যকারিতা, যা আমাদের অভাব পূরণ করে, হ্যাঁ, যা আমাদের চাহিদা পূরণ করে, সেটাই হচ্ছে, অর্থাৎ সেই দ্রব্যের বা যে কার্যকারিতা সেটাই হচ্ছে সম্পদ। এটা আমরা বলেছিলাম আগে। দেখো চারটে অপশনের মধ্যে তাহলে কোনটা হতে পারে? ফার্স্ট অপশন আছে থিং দ্যাট হ্যাজ নো ইউজ, এমন একটা জিনিস যার নাকি কোনো ব্যবহার নেই। 2 নম্বর, এ মেটেরিয়াল ফাউন্ড ইন নেচার দ্যাট ইজ ইউজফুল টু হিউম্যানস, অর্থাৎ এমন একটা মেটেরিয়াল যেটা প্রকৃতির মধ্যে পাওয়া যায় এবং সেটা মানুষের ব্যবহারে প্রয়োজনীয় জিনিস, মানুষের ব্যবহারে উপযোগী। থার্ড আছে ম্যানুফ্যাকচার্ড আইটেম উইদাউট পারপাস, একটা তৈরি করা জিনিস কোনো উদ্দেশ্যবিহীনভাবে, যার কোনো উদ্দেশ্যবিহীনভাবে তৈরি একটি ম্যানুফ্যাকচার্ড জিনিস। আর নান অফ দ্য অ্যাবাভ মানে কোনোটিই নয়। স্বাভাবিক, এখানে দেখেই বোঝা যাচ্ছে উত্তর হতে পারে কোনটি? দ্বিতীয়টা, এ মেটেরিয়াল ফাউন্ড ইন নেচার দ্যাট ইজ ইউজফুল টু হিউম্যানস, অর্থাৎ প্রকৃতির মধ্যে প্রাপ্ত একটি সম্পদ, একটি দ্রব্য যা নাকি মানুষের ব্যবহারের জন্য যা প্রয়োজনীয়। পরের কোশ্চেন বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ এ রিনিউয়েবল রিসোর্স, অর্থাৎ পুনর্নবীকরণযোগ্য সম্পদ নিচের কোন উদাহরণটি? পুনর্নবীকরণযোগ্য সম্পদের উদাহরণ কোনটি? দেখো চারটে অপশন আছে, কোল, ওয়াটার, পেট্রোলিয়াম, ন্যাচারাল গ্যাস। কয়লা, জল, পেট্রোলিয়াম, ন্যাচারাল গ্যাস, এই চারটের মধ্যে কোনটা পুনর্নবীকরণযোগ্য সম্পদের উদাহরণ? কয়লা একবার ব্যবহার করেই সব শেষ হয়ে যেতে পারে, সঞ্চিত সম্পদ। আমরা জানি পেট্রোলিয়ামও ঠিক তাই, খনি থেকে তুলে যদি ব্যবহার করা হয় একদিন না একদিন শেষ হবেই। প্রাকৃতিক গ্যাসেরও তাই। কিন্তু যেটা হচ্ছে, এগুলো হচ্ছে সব নন রিনিউয়েবল রিসোর্স। রিনিউয়েবল রিসোর্স একমাত্র হচ্ছে জল, ব্যবহার করার পরেও আবার পুনরায় সেটা পূরণ হতে পারে। পরের প্রশ্ন, হুইচ ক্লাসিফিকেশন অ্যাপ্লাইজ টু রিসোর্সেস অন দ্য বেসিস অফ দেয়ার অরিজিন, অর্থাৎ তার অরিজিনের ওপর বেস করে কোন রিসোর্সের কি কি শ্রেণীবিভাগ করা যায়, অর্থাৎ সম্পদের শ্রেণীবিভাগ করা যায় তার অরিজিনের ওপর বেস করে। নিচের কোনটি? প্রথমে আছে রিনিউয়েবল অ্যান্ড নন রিনিউয়েবল, দ্বিতীয় রয়েছে বায়োটিক অ্যান্ড অ্যাবায়োটিক, থার্ড আছে পোটেন্সিয়াল অ্যান্ড ডেভেলপড, লাস্টে আছে অল অফ দ্য অ্যাবাভ। তাহলে কোনটা হতে পারে? বায়োটিক অ্যান্ড অ্যাবায়োটিক, জৈব এবং অজৈব, জৈব সম্পদ এবং অজৈব সম্পদ, এটাই কিন্তু অরিজিনের উপর বেস করে ক্লাসিফিকেশনটা করা হয়েছে। তাহলে বি উইল বি কারেক্ট আনসার।
পরেরটা দেখো, কয়লা কোন ধরনের সম্পদ? কি কি আছে অপশনে? রিনিউয়েবল রিসোর্স, পুনর্নবীকরণযোগ্য সম্পদ? আদৌ তা নয়, কারণ কয়লা একটু আগেই বলেছি আমরা যদি যথেষ্ট পরিমাণে যা রয়েছে এখন অবধি সব যদি ব্যবহার করে ফেলি তাহলে এক সময় শেষ হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে কি নন রিনিউয়েবল রিসোর্স। ইনএক্সস্টেবল রিসোর্স, বায়োটিক রিসোর্স, কোনোটাই নয়। আমি আগেই উত্তর বলে দিয়েছি নন রিনিউয়েবল রিসোর্স, তাহলে সেই জন্য বি হবে সঠিক আনসার। ঠিক আছে, খুব সহজ প্রশ্ন এগুলো, স্কুল লেভেলের কোয়েশ্চেন বলা যেতে পারে। রিসোর্সেস দ্যাট আর ফাউন্ড এভরিওয়্যার লাইক এয়ার আর কল্ড, অর্থাৎ যে সমস্ত সম্পদ আমরা জলের স্থলে অন্তরিক্ষে হ্যাঁ সব জায়গাতেই আমরা হয়তো পেতে পারি তাদেরকে কি বলা হয়? আচ্ছা, লোকালাইজড রিসোর্সেস, স্থানিক সম্পদ। ইউবিকুইটাস রিসোর্সেস মানে সর্বত্রলভ্য সম্পদ। পোটেন্সিয়াল রিসোর্সেস, সম্ভাব্য সম্পদ। নন রিনিউয়েবল রিসোর্সেস, অপুনর্নবীকরণযোগ্য সম্পদ। এটার মধ্যে কোনটা হবে? যেটা সর্বত্রই পাওয়া যায় যেসব রিসোর্স, যেমন এয়ার, যেমন। ঠিক আছে, উত্তর হবে ইউবিকুইটাস রিসোর্সেস। পরের কোশ্চেন, হুইচ ফ্যাক্টর ইজ নট, এখানে কিন্তু নট আছে, এটা একটু খেয়াল রাখবেন। হুইচ ফ্যাক্টর ইজ নট এ রিজন ফর দ্য আনইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ রিসোর্সেস অ্যাক্রস দ্য আর্থ, অর্থাৎ গোটা বিশ্বব্যাপী কোন ফ্যাক্টরটা সম্পদের অসমান বন্টনের কারণ নয়? কোনটা কারণ নয় বলেছে। আচ্ছা, প্রথমে আছে ভ্যারিং ক্লাইমেট, অর্থাৎ বিভিন্ন জায়গায় বিভিন্ন জলবায়ুর যে বৈচিত্র্য রয়েছে। হ্যাঁ, আচ্ছা, ডিফারেন্সেস ইন পপুলেশন, জনসংখ্যার যে পার্থক্য রয়েছে। আনইভেন টোপোগ্রাফি, এই ভূপ্রকৃতির যে ভ্যারিং অল্টিটিউডস, উচ্চতার যে পার্থক্য। এর মধ্যে কোনটা নয় বলা হয়েছে? আনইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ রিসোর্স, অবশ্যই উত্তর হবে ডিফারেন্সেস ইন পপুলেশন। জনসংখ্যার পার্থক্য কখনোই গোটা বিশ্বব্যাপী সম্পদ বন্টনের অসমতার কারণ হতে পারে না। ঠিক আছে, কোনোভাবেই এটা রিলেটেড নয়। পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেন বলছে যে হিউম্যান বিইংস আর কনসিডার্ড এ রিসোর্স বিকজ দে, এই যে আমরা মনুষ্য সম্পদ কথাটা বলি, মানুষকে যেটা সম্পদ বলে বিবেচনা করা হচ্ছে তার পেছনে কি কারণ আছে? ফার্স্ট অপশন, আর দ্য মোস্ট নিউমেরাস স্পেসিস অন আর্থ, প্রচুর পরিমাণের প্রজাতি রয়েছে গোটা বিশ্ব জুড়ে, এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট বলছে। দ্বিতীয় বলেছে ক্যান ইউজ দেয়ার নলেজ অ্যান্ড টেকনোলজি টু ক্রিয়েট মোর রিসোর্সেস, অর্থাৎ তাদের জ্ঞান এবং প্রযুক্তি তারা ব্যবহার করতে পারে আরও বেশি সম্পদকে সৃষ্টি করার ক্ষেত্রে। আর এ নন রিনিউয়েবল রিসোর্স, হ্যাঁ, অপুনর্নবীকরণযোগ্য, এটা হচ্ছে একটি সম্পদ। আর ডু নট কনজিউম ন্যাচারাল রিসোর্সেস, প্রাকৃতিক সম্পদ এরা ভোগ করে না। ডু নট কনজিউম ন্যাচারাল রিসোর্সেস, না একদমই তা নয়। এটা দ্বিতীয়টা উত্তর হবে, যে মানুষকে সম্পদ বলা হয় তার কারণ এই যে আমরা বলছি হিউম্যান রিসোর্স ক্যান ইউজ দেয়ার নলেজ অ্যান্ড টেকনোলজি টু ক্রিয়েট মোর রিসোর্সেস, একমাত্র মানুষই পারে তার জ্ঞান প্রযুক্তিকে যথাযথ ব্যবহার করতে এবং তার মাধ্যমে আরও বেশি পরিমাণ সম্পদ সৃষ্টি করতে পারে। তাহলে বি হবে কারেক্ট আনসার। পরেরটা দেখো, বলছে দ্য টার্ম হিউম্যান মেড রিসোর্সেস, অর্থাৎ মনুষ্যকৃত সম্পদ, মনুষ্য নির্মিত সম্পদ, এই কথাটা বলতে কি বোঝায়? আমার মনে হয় কোশ্চেনের মধ্যেই আনসার তোমাদের লুকিয়ে রয়েছে, তোমরা ধরতে পেরেছো। ফার্স্ট অপশন, রিসোর্সেস ফাউন্ড ইন ফরেস্ট, অরণ্যের মধ্যে যে সব সম্পদ পাওয়া যায়। রিসোর্সেস ক্রিয়েটেড বাই হিউম্যানস ইউজিং দেয়ার স্কিলস অ্যান্ড টেকনোলজি, অর্থাৎ মানুষজন যে সমস্ত সম্পদ ব্যবহার করে, ঠিক আছে, তাদের দক্ষতা এবং প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে। ন্যাচারালি অকারিং রিসোর্সেস, আর লাস্টে আছে রিসোর্সেস দ্যাট টেক মিলিয়ন্স অফ ইয়ার্স টু ফর্ম, অর্থাৎ যে সমস্ত সম্পদগুলো তারা নাকি সহস্রাধিক বছর নেয় সেগুলো গঠন করতে, সেগুলো তৈরি হতে। তাহলে এখানে উত্তর কী হবে? বি এরটা হবে,
রিসোর্সেস ক্রিয়েটেড বাই হিউম্যানস ইউজিং দেয়ার স্কিলস অ্যান্ড টেকনোলজি, সেটাকেই বলে হিউম্যান মেড রিসোর্সেস। পরেরটা দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ এ ইউবিকুইসাস রিসোর্স, অর্থাৎ সর্বত্র লভ্য দ্রব্যের নিচের চারটি অপশনের মধ্যে কোনটা এক্সাম্পল? প্রথমে আছে তামার আকরিক, কপার ওর, তারপর হচ্ছে বাতাস এয়ার, তারপর হচ্ছে আয়রন ওর লৌহ আকরিক, তারপর হচ্ছে পেট্রোলিয়াম। এই চারটির মধ্যে আমরা এক্সাম্পল অফ ইউবিকুইসাস রিসোর্স হিসেবে বলতে পারি এয়ার বা বাতাসকে। ঠিক আছে, বি হবে কারেক্ট আনসার। পরের কোশ্চেন দেখো, দ্য কনজারভেশন অফ রিসোর্সেস ইজ ইম্পর্ট্যান্ট ফর, সম্পদের সংরক্ষণ গুরুত্বপূর্ণ কেন? প্রথম হচ্ছে এনশিওরিং দ্যাট রিসোর্সেস আর ইউজড এক্সেসিভলি, 2 নম্বর হচ্ছে প্রোভাইডিং ফর দ্য নিডস অফ ফিউচার জেনারেশনস, তারপর হচ্ছে কজিং দ্য ডিস্ট্রাকশন অফ অল লাইফ অন দ্য প্ল্যানেট, তারপর হচ্ছে রিডিউসিং দ্য অ্যাভেলেবিলিটি অফ রিসোর্সেস। তাহলে সম্পদ সংরক্ষণের গুরুত্বপূর্ণ কেন? না, আমরা সম্পদকে এমনভাবে ব্যবহার করি বা করা উচিত, করা প্রয়োজন, যাতে একসাথে সব সম্পদের ব্যবহার না ঘটে। আমাদের কাছে যা প্রাপ্ত সম্পদ রয়েছে সেগুলো বর্তমানের চাহিদা মিটিয়ে যাতে আমরা ভবিষ্যৎ যে আমাদের প্রজন্ম রয়েছে তাদের জন্য রেখে যেতে পারি, তারাও যাতে ব্যবহার করতে পারে। তাহলে এটাকে অ্যাকচুয়ালি বলা হয় আমাদের রিসোর্স স্টাডির ভাষায় সাস্টেনেবল ডেভেলপমেন্ট, স্থিতিশীল উন্নয়ন। ঠিক আছে, তো সেই জন্যই অ্যাকচুয়ালি এই সম্পদের সংরক্ষণটা প্রয়োজন। তাই উত্তর হবে প্রোভাইডিং ফর দ্য নিডস অফ ফিউচার জেনারেশনস, অর্থাৎ আগামী যে প্রজন্ম তাদের প্রয়োজন, তাদের চাহিদার কথা মাথায় রেখে এটাই হচ্ছে বি হবে কারেক্ট আনসার। পরেরটা দেখো, হোয়াট ইজ নন রিনিউয়েবল রিসোর্স, অপুনর্নবীকরণযোগ্য সম্পদ বলতে কোনটাকে বোঝায়? ফার্স্ট অপশন আছে রিসোর্স দ্যাট ক্যান বি রিজেনারেটেড ন্যাচারালি, অর্থাৎ যে সম্পদটা আবার পুনর্বার প্রাকৃতিকভাবে আবার তৈরি করা যেতে পারে। এ রিসোর্স দ্যাট ক্যানট বি রিপ্লেনিশড ওয়ান্স ইউজড, অর্থাৎ যে সম্পদটা আরও একবার কখনোই পূরণ করা সম্ভব নয়। এ রিসোর্স দ্যাট ইজ অ্যাভেলেবল অনলি ইন সার্টেন রিজিয়ন্স, অর্থাৎ একটি সম্পদ যা কতকগুলি এলাকাতেই মাত্র পাওয়া যায়। আর এ রিসোর্স দ্যাট হ্যাজ অ্যান ইনফাইনাইট সাপ্লাই, অর্থাৎ একটা সম্পদ যার নাকি অনির্দিষ্ট যোগান রয়েছে, ইনফাইনাইট সাপ্লাই রয়েছে। তাহলে নন রিনিউয়েবল রিসোর্স তাহলে কোনটা হবে? দ্বিতীয়টা, এ রিসোর্স দ্যাট ক্যানট বি রিপ্লেনিশড। ক্যানট বি রিপ্লেনিশড এই জায়গাটা খেয়াল রাখো, যাকে কোনোভাবেই আবার পরবর্তীতে পূরণ করা যায় না, একবার ব্যবহার হলেই শেষ হয়ে যায়, সেটা কি আমরা বলি নন রিনিউয়েবল। আর রিনিউয়েবল কোনটা? যেটাকে আবার পূরণ করা যায়, একবার ব্যবহারের ফলে যেটা শেষ হয়ে যায় না, সেটা রিনিউয়েবল। এর উল্টোটা হচ্ছে বি হবে আনসার। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ন্যাচারাল রিসোর্স? আমরা জানি বা প্রথমেই দেখেছি সম্পদ মূলত দুরকম, প্রাকৃতিক সম্পদ, সাংস্কৃতিক সম্পদ। প্রাকৃতিক সম্পদ নিচের কোনটা? বাইসাইকেল, উড, কম্পিউটার, প্লাস্টিক। সরাসরি প্রকৃতি থেকে যে সম্পদ আমরা পেয়ে থাকি সেটা হচ্ছে কোনটা? কাঠ বা অরণ্য, যা বলবে উড, এটাই পাওয়া যায়, তাই এটাই ন্যাচারাল রিসোর্স। ইজি কোয়েশ্চেন। একটু আগেই আমি এই টার্মটা উল্লেখ করেছিলাম যে ভবিষ্যতের জন্য কেন সম্পদ সংরক্ষণ প্রয়োজন, প্রশ্ন ছিল, সেখানেই আমি উচ্চারণ করেছিলাম স্থিতিশীল উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এই কথাটি কাকে বলে? ফার্স্ট অপশনে আছে র্যাপিড ইউজ অফ রিসোর্সেস, সম্পদের দ্রুত ব্যবহার। ডেভেলপমেন্ট ব্যালেন্সিং প্রেজেন্ট অ্যান্ড ফিউচার, ভবিষ্যৎ চাহিদার মধ্যে, হ্যাঁ, ডেভেলপমেন্ট ব্যালেন্সিং এই দুইয়ের মধ্যে একটা ভারসাম্যের উন্নয়ন। ডেভেলপমেন্ট দ্যাট ফোকাসেস অন টেকনোলজি, অর্থাৎ যে উন্নয়নটা হচ্ছে কি প্রযুক্তির ওপর আরও বিশেষভাবে গুরুত্ব দিয়ে। আর ডেভেলপমেন্ট দ্যাট মিটস ফিউচার নিডস অনলি, অর্থাৎ যে উন্নয়নটা ভবিষ্যতের যে প্রয়োজন যেটা যাতে পূরণ করতে পারে
হ্যাঁ, শুধুমাত্র ভবিষ্যতের চাহিদাটাই শুধুমাত্র পূরণ করতে পারে সেই উন্নয়ন, সেটাকে বলছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট এই চতুর্থ অপশানে। কিন্তু সঠিক উত্তর হবে দ্বিতীয়টা, অর্থাৎ ডেভেলপমেন্ট ব্যালেন্সিং প্রেজেন্ট অ্যান্ড ফিউচার নিডস। বর্তমান চাহিদা মেটানো, তার সঙ্গে ভবিষ্যতের প্রয়োজন মাথায় রেখে সেই বর্তমানের প্রয়োজনকে মিটিয়ে দেয়। সেইভাবে যদি কোনো উন্নয়ন ঘটে সেটাকেই আমরা বলবো বাংলায় স্থিতিশীল উন্নয়ন, ইংলিশে হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট। পরের প্রশ্ন কি আছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ এক্সস্টেবল রিসোর্স। এক্সস্টেবল মানে কি, যেটা শেষ হয়ে যায়, ঠিক আছে, যেটা ক্ষয়প্রাপ্ত সম্পদ আমরা বলতে পারি, অর্থাৎ যেটা তোমার খুব তাড়াতাড়ি ব্যবহার করার ফলে সেটা ধ্বংস হয়ে যায় বা শেষ হয়ে যায়। এয়ার, ফসিল ফুয়েল, উইন্ড, সোলার এনার্জি, এই চারটের মধ্যে প্রথমটা হচ্ছে বাতাস, কখনোই শেষ হবে না যতই ব্যবহার করো। আচ্ছা, এটা হচ্ছে জীবাশ্ম জ্বালানি, ফসিল ফুয়েল, বিভিন্ন প্রাণীকুল থেকে এই জ্বালানিটা পাওয়া যায়। বাতাস, এটাও যতই ব্যবহার করো কখনোই শেষ হওয়ার নয়। সোলার এনার্জিও তাই, সৌরশক্তি, যতই ইউটিলাইজ করি না কেন, যতই আমরা এটাকে ব্যবহার করি, কোনো দিনই এটা শেষ হওয়ার নয়। তাহলে যেটা শেষ হয়ে যেতে পারবে সেটা হচ্ছে কি, ফসিল ফুয়েলস, জীবাশ্ম জ্বালানি। বি হবে কারেক্ট আনসার। পরের কোশ্চেন, হোয়াট ডাজ রিসোর্স ডিস্ট্রিবিউশন রেফার টু। সম্পদ বন্টন বলতে কি বোঝায়? অপশন প্রথমে আছে দ্য কনজামশন অফ অল অ্যাভেলেবল রিসোর্সেস, সমস্ত প্রাপ্ত সম্পদের ভোগ। দ্বিতীয় আছে দ্য ওয়ে রিসোর্সেস আর শেয়ার্ড অর স্প্রেড অ্যাক্রস ডিফারেন্ট রিজিয়ন্স, বিভিন্ন এলাকার মধ্যে যে সমস্ত সম্পদগুলোকে ভাগাভাগি করা হয়। হ্যাঁ, দ্য ওয়ে বা যে পন্থায়, যে পদ্ধতিতে রিসোর্সকে কি করা হয় না, বিভিন্ন এলাকার মধ্যে সেটাকে ভাগ বন্টন করা হয়। থার্ড হচ্ছে দ্য প্রসেস অফ ক্রিয়েটিং নিউ রিসোর্সেস, অর্থাৎ নতুন সম্পদ সৃষ্টি করার জন্য যে পদ্ধতি বা প্রক্রিয়া। আর চতুর্থ হচ্ছে দ্য এক্সপোর্ট অফ রিসোর্সেস ফ্রম ওয়ান কান্ট্রি টু অ্যানাদার, অর্থাৎ এক দেশ থেকে আর এক দেশে সম্পদের রপ্তানি। চারটি অপশনের মধ্যে রিসোর্স ডিস্ট্রিবিউশন বলতে মূলত বোঝায় দ্য ওয়ে রিসোর্সেস আর শেয়ার্ড অর স্প্রেড অ্যাক্রস ডিফারেন্ট রিজিয়ন্স, অর্থাৎ বি হবে কারেক্ট আনসার। পরের কোশ্চেন, হোয়াট ইজ দ্য মেন ডিফারেন্স বিটুইন রিনিউয়েবল রিসোর্স অ্যান্ড নন রিনিউয়েবল রিসোর্সেস। অনেক পার্থক্য আছে, তার মধ্যে যেগুলো নবীকরণযোগ্য বা পুনর্নবীকরণযোগ্য বা যেগুলো পুনর্নবীকরণযোগ্য নয়, সেই সমস্ত সম্পদের মধ্যে প্রধান পার্থক্য কী? ফার্স্ট বলেছে নন রিনিউয়েবল রিসোর্সেস আর ফাউন্ড ইন লিমিটেড কোয়ান্টিটিস, অর্থাৎ যেগুলো পুনর্নবীকরণযোগ্য নয় আর কি, সেই সম্পদগুলো খুব সীমিত পরিমাণে পাওয়া যায় না, এটা কখনোই নয়। আচ্ছা, রিনিউয়েবল রিসোর্সেস ক্যান রিজেনারেট ন্যাচারালি while non-renewable resources cannot, এটাই হচ্ছে এর সংজ্ঞা। দুটোর মধ্যে বেসিক ডিফারেন্স এখান থেকে আমরা খুঁজে পাই যে যেগুলো হচ্ছে পুনর্নবীকরণযোগ্য সম্পদ সেগুলো কিন্তু প্রাকৃতিকভাবে অনায়াসেই এগুলো তৈরি হতে পারে, যখন পুনর্নবীকরণযোগ্য সম্পদ যেগুলো নয় আর কি, সেগুলো কিন্তু এটা পারে না। রিনিউয়েবল রিসোর্সেস আর ম্যানমেড, অর্থাৎ পুনর্নবীকরণযোগ্য সম্পদ হচ্ছে মনুষ্য নির্মিত, আর নন রিনিউয়েবল রিসোর্সেস আর মোর এক্সপেন্সিভ, অর্থাৎ যেগুলো পুনর্নবীকরণযোগ্য সম্পদ নয় সেগুলো কিন্তু অত্যন্ত দামি, অত্যন্ত ব্যয় সাপেক্ষ। দ্বিতীয়টা হবে আনসার বি, রিনিউয়েবল রিসোর্স ক্যান রিজেনারেট ন্যাচারালি আর নন রিনিউয়েবল রিসোর্সেস ক্যানট, এটাই হচ্ছে বেসিক ডিফারেন্স। পরেরটা দেখো, হাউ ক্যান ওয়াটার রিসোর্সেস বি কনজার্ভড, জল সম্পদকে কি করে সংরক্ষণ করা যায়? চার অপশন আছে। প্রথমে আছে বাই ইনক্রিজিং পলিউশন লেভেল, বাহ, দূষণ স্তরকে বাড়িয়ে দিয়ে নাকি জল সম্পদ সংরক্ষণ করা যায়, একদমই নয়, হাস্যকর এটা। দ্বিতীয় পয়েন্ট দেখো, বাই ইউজিং রেন ওয়াটার হারভেস্টিং, বৃষ্টির জলকে যদি আমরা ধরে রাখি, বৃষ্টির জল যদি সংরক্ষণ করা যায় তার মাধ্যমে। থার্ড হচ্ছে বাই কাটিং ডাউন ট্রিজ, ওমা, গাছ যদি কেটে ফেলা হয় তাহলে তো আলটিমেট কী হবে, আস্তে আস্তে বৃষ্টি চলে যাবে, বৃষ্টি কমে যাবে, কখনই এটা হবে না।
বাই ওয়েস্টিং ওয়াটার ইন ইন্ডাস্ট্রিজ, অত বলছে শিল্পে যদি আরও বেশি করে জল নষ্ট করা হয় তাহলে, এগুলো কোনোটাই নয়, এ সি ডি কোনোটাই নয়। কারেক্ট আনসার হচ্ছে বাই ইউজিং রেন ওয়াটার হারভেস্টিং, বৃষ্টির জলকে ভালোভাবে যদি আমরা সংরক্ষিত করে রাখতে পারি। এখন অনেক জায়গাতেই হয়, সারা বছর ধরে ব্যবহার করা হয় বৃষ্টির জল ভালো করে ধুয়ে। আজকে হাওড়া বা শিয়ালদার মতো বড় স্টেশনগুলিতে রেলের পরিকল্পনা রয়েছে যে সেইখানে তোমার বৃষ্টির জলকে ধরে রেখে বড় রিজার্ভয়ারে, তার মাধ্যমে ওই রেলের কামরাগুলোকে ধোয়ার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। এর ফলে কী হয়, জলসম্পদ সহজেই কিন্তু যাতে নষ্ট না হয় সেদিকটা দেখা যায়। তাই বি হবে কারেক্ট আনসার। পরেরটা দেখো, হুইচ অফ দিস ইজ অ্যান এক্সাম্পল অফ এ কালচারাল রিসোর্স। চারটে অপশনের মধ্যে কোনটা হচ্ছে সাংস্কৃতিক সম্পদের উদাহরণ? হ্যাঁ, কোনটা সাংস্কৃতিক সম্পদ বলতে বোঝানো যায়? প্রথমে আছে জমি বা ল্যান্ড, দ্বিতীয় আছে ট্র্যাডিশনস অ্যান্ড ফেস্টিভ্যালস, আমাদের যে ঐতিহ্য, যেসব উৎসব, আর তারপরে আছে জল বা ওয়াটার, তারপরে আছে মিনারেলস, খনিজ। খালি চোখে দেখে বোঝাই যাচ্ছে কালচারাল রিসোর্সের মধ্যে কোনটা হতে পারে। আমাদের যে সমস্ত ঐতিহ্য বা যে সমস্ত উৎসব রয়েছে সেগুলি কালচারাল রিসোর্স। তাহলে বি হবে কারেক্ট আনসার। পরের কোশ্চেন, হোয়াট ইজ দ্য রোল অফ হিউম্যান রিসোর্সেস ইন ইকোনমিক ডেভেলপমেন্ট? অর্থাৎ অর্থনৈতিক উন্নয়নে মানব সম্পদের ভূমিকা কী, মানুষের ভূমিকাটা কী? এই যে বিভিন্ন যে অর্থনৈতিক উন্নয়ন ঘটছে, মানুষ সেখানে কিভাবে পার্টিসিপেট করছে, কি করে তার কন্ট্রিবিউশন কাজ করছে। ফার্স্ট বলছে টু প্রিভেন্ট ন্যাচারাল ডিজাস্টার্স, প্রাকৃতিক বিপর্যয় সেটাকে প্রতিরোধ করে। দ্বিতীয় আছে টু প্রোভাইড লেবার ফর প্রোডাকশন, অর্থাৎ মানুষ নিজেই কি করছে, উৎপাদনের ক্ষেত্রে শ্রমদান করছে, অর্থাৎ সে নিজেই একদিকে লেবারার হিসেবে কাজ করছে, উৎপাদনকে সে লেবার কিন্তু হিসেবে কাজ করে সে উৎপাদনকে নিয়ে আসছে। টু কন্ট্রোল গভর্নমেন্ট পলিসি, সরকারি নীতির নিয়ন্ত্রণ করা। আর চতুর্থ হচ্ছে টু রিডিউস পভার্টি, দারিদ্র্য দূরীকরণ করা। তাহলে এই 4 পয়েন্টের মধ্যে যেটা কারেক্ট আনসার হচ্ছে যে অর্থনৈতিক উন্নয়নে মানব সম্পদের ভূমিকা, সেটা হচ্ছে টু প্রোভাইড লেবার ফর প্রোডাকশন, অর্থাৎ উৎপাদনের ক্ষেত্রে মানুষ সেখানে শ্রমদান করছে এবং এইভাবে অর্থনৈতিক উন্নয়নকে বাড়িয়ে নিয়ে যেতে সাহায্য করছে। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ কনসিডার্ড এ প্রাইমারি রিসোর্স ক্রিয়েটিং ফ্যাক্টর? প্রাথমিক সম্পদ সৃষ্টিকারী উপাদান নিচের কোনটি? প্রথমে আছে ইনফ্রাস্ট্রাকচার বা পরিকাঠামো, দ্বিতীয় আছে নেচার বা প্রকৃতি, থার্ড হচ্ছে মার্কেটস বাজার, আর তারপর হচ্ছে ক্যাপিটাল বা মূলধন। প্রাইমারি রিসোর্স ক্রিয়েটিং ফ্যাক্টর অর্থাৎ যে যা যা জিনিস লাগে, আমরা আগেই দেখেছি যে সেখানে নেচার লাগে, ম্যান লাগে, কালচার লাগে। তাই প্রাইমারি রিসোর্স ক্রিয়েটিং ফ্যাক্টরে নেচার হচ্ছে সর্বপ্রথম, ঠিক আছে? বাকিগুলো আমাদের এখানে অপশনে নেই, সে কারণে নেচারই হচ্ছে প্রাইমারি রিসোর্স ক্রিয়েটিং ফ্যাক্টর। পরের প্রশ্ন কি বলছে, হোয়াট রোল ডাজ টেকনোলজি প্লে ইন রিসোর্স ক্রিয়েশন? আমরা তো জানি যে সম্পদ তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে প্রযুক্তি। এখন কোন ধরনের ভূমিকা প্রযুক্তি সম্পদ সৃষ্টির ক্ষেত্রে গ্রহণ করে? ফার্স্ট হচ্ছে ইট ইজ দ্য র মেটেরিয়াল ফ্রম নেচার, টেকনোলজিকে বলছে যে প্রকৃতি থেকে প্রাপ্ত এটা হচ্ছে কাঁচামাল, একদমই নয়, ঠিক। দ্বিতীয় বলছে ইট হেল্পস ট্রান্সফর্ম রিসোর্সেস ফ্রম দেয়ার অরিজিনাল ফর্ম ইনটু ইউজেবল প্রোডাক্টস, অর্থাৎ এটি সম্পদকে কি করে, রূপান্তর করে, ট্রান্সফরমেশন করে, তার যেটা আদি অবস্থা থেকে আমাদের ব্যবহারযোগ্য দ্রব্যে সেটাকে পরিণত করে। থার্ড, ইট ইজ এ ফিনান্সিয়াল ইনভেস্টমেন্ট ফর রিসোর্স ডেভেলপমেন্ট, অর্থাৎ এটি হচ্ছে একটি আর্থিক বিনিয়োগ, সম্পদ উন্নয়নের জন্য এটা হচ্ছে একটা আর্থিক বিনিয়োগ। আর চতুর্থ হচ্ছে ইট ইজ দ্য প্রাইমারি সোর্স অফ ন্যাচারাল রিসোর্সেস, অর্থাৎ এটি প্রাকৃতিক সম্পদের একটি প্রাথমিক উৎস। প্রশ্নটা কি ছিল যে সম্পদ সৃষ্টিতে প্রযুক্তি কোন ভূমিকা পালন করে? দ্বিতীয়টা হবে আনসার।
It helps transform resources from their original form into usable products. অর্থাৎ প্রাকৃতিক সম্পদ থেকে আমাদের ব্যবহারযোগ্য সম্পদে গড়ে তোলা, তাকে পরিণত করা, এটাই হচ্ছে সংস্কৃতির মূল কাজ। আচ্ছা, সংস্কৃতির ভূমিকা। পরের প্রশ্ন, দ্য ইন্টারাকশন অফ নেচার, হিউম্যানস অ্যান্ড টেকনোলজি লিডস টু দ্য ক্রিয়েশন অফ হোয়াট? অর্থাৎ এই তিনে যদি একসাথে মিলে যায়, কি কি? প্রকৃতি, মানুষ আর প্রযুক্তি, এই তিনটের পারস্পরিক ক্রিয়া প্রক্রিয়ার মাধ্যমে কি সৃষ্টি হয়? প্রথম আছে নিউ ন্যাচারাল ডিজাস্টার্স, নতুন প্রাকৃতিক সম্পদ, নিউ রিসোর্সেস অ্যান্ড ইউটিলিটিস, নতুন সম্পদ এবং তার উপযোগিতা, নিউ ফর্মস অফ হিউম্যান কালচার, নতুন মানব সংস্কৃতির রূপ, ঠিক আছে, আর মোর এফিসিয়েন্ট রিসোর্স এক্সট্রাকশন, যে আরও বেশি, আরও দক্ষ সম্পদ উত্তোলন, এই চারটে দিয়েছে। অ্যাকচুয়ালি এই নেচার, হিউম্যানস আর টেকনোলজি, এই তিনে মিলে যেটা তৈরি হয় সেটা হচ্ছে নতুন নতুন সম্পদ এবং তাদের ব্যবহারিক উপযোগিতা, এটা সৃষ্টি হয়। তাই বি হবে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন বলছে, হোয়াট ইজ দ্য কোর পারপাস অফ কম্বাইনিং নেচার, হিউম্যানস অ্যান্ড টেকনোলজি ইন দ্য কনটেক্সট অফ রিসোর্সেস? অর্থাৎ সম্পদের আলোচনার প্রসঙ্গে নেচার, হিউম্যানস আর টেকনোলজি, এই তিনের সম্মিলনে মূল উদ্দেশ্য কি? ফার্স্ট অপশন আছে টু এক্সপ্লয়েট ন্যাচারাল রিসোর্সেস অ্যাজ মাচ অ্যাজ পসিবল, অর্থাৎ প্রাকৃতিক সম্পদের যতদূর সম্ভব তাকে নিষ্কাশন। 2 নম্বর, টু ক্রিয়েট ভ্যালু অ্যান্ড স্যাটিসফাই হিউম্যান নিডস অ্যান্ড ওয়ান্টস, মানুষের যে অভাব, যে চাহিদা, ঠিক আছে, সেটাকে পূরণ করা এবং মূল্য সৃষ্টি করা। 3 নম্বর, টু সোললি ফোকাস অন রিসোর্স কনজারভেশন, অর্থাৎ সম্পদ সংরক্ষণের ওপর পুরোপুরি দৃষ্টিপাত করা বা তার উপর গুরুত্ব দেওয়া, জোর দেওয়া। আর টু ইনক্রিজ দ্য অ্যাভেলেবিলিটি অফ ন্যাচারাল ম্যাটেরিয়ালস, প্রাকৃতিক যে সমস্ত সম্পদগুলো রয়েছে তার আরও বেশি পাওয়ার পরিমাণকে বাড়ানো। উত্তর অবশ্যই কোনটা হবে? তিনটেকে যোগ করে দ্বিতীয়টা, টু ক্রিয়েট ভ্যালু অ্যান্ড স্যাটিসফাই হিউম্যান নিডস অ্যান্ড ওয়ান্টস, অর্থাৎ ভ্যালু এডিশন করা, ভ্যালু ক্রিয়েশন করা, অর্থাৎ মূল্য সৃষ্টি করা। শুধু তো থাকলেই হবে না, প্রকৃতি, মানুষ আর প্রযুক্তি, এই তিনে মিলে যে একটা নতুন কোনো একটা মূল্য সৃষ্টি করা, সম্পদ সৃষ্টি করা এবং সেই সম্পদ যাতে মানুষের চাহিদা, অভাবকে পূরণ করতে পারে সেই দিকটা তৈরি করা। তাহলে বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরেরটা দেখো, পরের কোশ্চেন আছে, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস অ্যাবাউট রিসোর্সেস ইজ ট্রু? রিসোর্স সম্বন্ধে 4টে অপশন দেওয়া আছে, তার মধ্যে কোনটা ট্রু স্টেটমেন্ট সেটা আমাদের জানতে চেয়েছে। ফার্স্টে বলেছে অল রিসোর্সেস হ্যাভ ইকোনমিক ভ্যালু, সমস্ত সম্পদের অর্থনৈতিক মূল্য আছে। দ্বিতীয়ত বলা হয়েছে রিসোর্সেস বিকাম ভ্যালুয়েবল অনলি হোয়েন দে হ্যাভ এ ইউজ অর ইউটিলিটি, অর্থাৎ সম্পদ তখনই আমাদের কাছে মূল্য পায়, মূল্যবান হয়ে ওঠে যখন তাদের কোনো একটা ব্যবহার বা কোনো উপযোগিতা রয়েছে, উপযোগিতা থাকে। থার্ড অপশন, অনলি রিসোর্সেস উইথ ইকোনমিক ভ্যালু আর ইম্পর্টেন্ট, অর্থাৎ যে সমস্ত সম্পদের একমাত্র অর্থনৈতিক মূল্য রয়েছে সেটি গুরুত্বপূর্ণ। আর রিসোর্সেস ডু নট নিড টু হ্যাভ এনি ভ্যালু টু বি কনসিডার্ড ইম্পর্টেন্ট, অর্থাৎ সম্পদের কোনো ডু নট নিড টু হ্যাভ এনি ভ্যালু, অর্থাৎ বলছে সম্পদ হতে গেলে তার কোনো মূল্য থাকবে, তার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে, অর্থাৎ সেটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। তাহলে কোনটা সঠিক? অবশ্যই দ্বিতীয়টা, অর্থাৎ রিসোর্সেস বিকাম ভ্যালুয়েবল অনলি, সম্পদ তখনই আমাদের কাছে মূল্যবান হয়, গুরুত্বপূর্ণ হয় যখন তাদের কোনো একটা নির্দিষ্ট আমাদের কাছে তার ব্যবহার, তার কোনো উপযোগিতা যখন থাকে তখনই সেটা আমাদের কাছে ভ্যালুয়েবল হয়ে ওঠে। এটাই হচ্ছে একমাত্র কারেক্ট স্টেটমেন্ট। আর আমাদের আজকে এই অবধি আমরা যতগুলো প্রশ্ন রেখেছি, যে আলোচনা করেছি, আশা করি তোমরা সেগুলো বুঝতে পেরেছো। আর কোনো খুব একটা ডিফিকাল্ট কিছু নেই এই আলোচনাটার মধ্যে।
তারপরেও বলছি, যদি মনে হয় তোমাদের যে আলোচনাটা হয়েছে এখানে কোনো কিছু জিনিস যদি জানার থাকে, কিছু যদি তোমাদের কোয়ারিজ ডাউট থাকে, নির্দ্বিধায় তোমরা সেটা কিন্তু কমেন্ট সেকশনে করতে পারো। হ্যাঁ, আজ এই অবধি রাখলাম। তোমরা সবাইকে থ্যাংক ইউ জানাই।